ন্যারেশনের আজকের এই ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যাদের ন্যারেশন নিয়ে প্রবলেম আছে, আজকের এই একটি ক্লাস করার পর তোমাদের সব প্রবলেম সমাধান হয়ে যাবে। সো তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো দেখে থাকো, তোমরা দেখেছো অলরেডি যে আমরা এই ধরনের ওয়ান শট ক্লাসগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলগুলো থেকে আপলোড করে যাচ্ছি। তো তোমরা যে যেখান থেকেই দেখে থাকো, ফেসবুক অথবা ইউটিউব, তোমরা আমাদের চ্যানেলগুলো অথবা পেজগুলো অবশ্যই ফলো করে দিবে এবং আমাদের পিডিএফগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের টপিক আমি ইতিমধ্যে বলেছি, সেটি হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশনের একটি সিনোনিমাস ওয়ার্ড আছে, সেটি হচ্ছে স্পিচ, যেটির বাংলা অর্থ হচ্ছে উক্তি অথবা কথা। তো আমরা কথা কয়ভাবে বলতে পারি? দুইভাবে। আমি বললাম যে আমি আজকে মার্কেটে যাব, এটা আমি নিজে বললাম, মানে সরাসরি বললাম, রাইট? আচ্ছা, এই কথায় যদি আমার একটা বন্ধু বা একটা ফ্রেন্ড বলে যে রিমু আজকে মার্কেটে যাবে, তাহলে কি তার মাধ্যমে বলা হচ্ছে, তার মানে এটা একটা সরাসরি না, এটা একটা হচ্ছে ইনডিরেক্ট ভাবে বলা হচ্ছে। তার মানে ন্যারেশন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট এবং অন্যটি হচ্ছে ইনডিরেক্ট। তাহলে এটা কিন্তু মুখস্থর বিষয় না, আমাদের প্রতিনিয়ত যে আমরা কথা বলছি এটি যদি আমরা ভালোভাবে অবজার্ভ করি তাহলেই দেখতে পাবো যে ন্যারেশন কত ধরনের। তাহলে ন্যারেশন কত ধরনের? ডিরেক্ট এবং ইনডিরেক্ট। তো তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে মূলত এইভাবে, যে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করবে। এটি মূলত সেন্টেন্স না, প্যাসেজ আকারে এসে থাকে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের আমি ইতিমধ্যে বলেছি ন্যারেশন কত প্রকার। সো দেখো, আমি ন্যারেশনের এখানে রুলস থেকে শুরু করেছি। তো আমি রুলস করার আগে ন্যারেশনের কিছু বেসিক আলোচনা করে নিব। আমি জানি এগুলো তোমরা জানো, তবু আমি একবার রিকল করে নিচ্ছি যা তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, চলো এখানে আমি এই প্রথম এক্সাম্পল থেকে শুরু করছি। হি সেইস আই এম ইল। হ্যাঁ, এটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, রাইট? ডিরেক্ট ন্যারেশন তোমরা কিভাবে চিনবে? এই যে দেখো, ইনভার্টেড কমা দেওয়া থাকবে এবং কমা দেওয়া থাকবে, এটি হচ্ছে মূলত ডিরেক্ট ন্যারেশন। এবং ইনভার্টেড কমা যেখানে দেওয়া থাকবে না সেটি হচ্ছে মূলত ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে ডিরেক্ট এবং ইনডিরেক্ট ন্যারেশন তোমার চেনা ক্লিয়ার। এখন আমি আরেকটা বেসিক জিনিসে আসব, সেটি হচ্ছে ন্যারেশনে, তোমরা ডিরেক্ট ন্যারেশনে দেখবা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ বলে কিছু আছে, রাইট? তাহলে আমি জানি তোমরা এগুলো জানো, তবুও আমি আরেকবার বলে নিচ্ছি। সেটি হচ্ছে দেখো, হি সেইস, এই কমার এই পর্যন্ত আগের অংশটাকে আমরা কি বলি মূলত বলতো? এই অংশটুকুকে মূলত বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। এবং এই ইনভার্টেড কমার মধ্যে যে অংশগুলো আছে সেটি হচ্ছে, সেই সেন্টেন্সটি মূলত হচ্ছে রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এখানে একটা খেয়াল করার বিষয় হলো, এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটি হলো এই ইনভার্টেড কমার মধ্যে অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন এবং এখানে একটি তুমি দেখবা যে ডিরেক্ট ন্যারেশনে একটি কমা থাকে, ঠিক আছে? তাহলে এটি মূলত বেসিক, এটিকেই আমরা মূলত ইনডিরেক্ট করব। তো এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমি পুরো আলোচনাটাকে মূলত তিনটি সেগমেন্টে ভাগ করেছি। তিনটি বললে ভুল হবে, মূলত চারটি সেগমেন্টে ভাগ করেছি। প্রথম সেগমেন্ট হলো, তুমি দেখবে যে এখানে পার্সন আছে, রাইট? এই যে আই, দেখো সাবজেক্টের জায়গায়। তো পার্সনের পরিবর্তন, তারপর আমরা আসবো টেন্সের পরিবর্তন, দেন সেন্টেন্সের পরিবর্তন, দেন আমরা এগুলো শেখার পরে আমরা দেখব কিভাবে প্যাসেজ ন্যারেশন করতে হয়। এই তিনটি সেগমেন্ট করার পর লাস্ট সেগমেন্টে থাকবে প্যাসেজ ন্যারেশন করার নিয়ম, ঠিক আছে? তো এই তিনটি সেগমেন্ট করলে আমরা মানে ইজিলি বুঝতে পারবো যে কিভাবে প্যাসেজ ন্যারেশন করতে হয়। আচ্ছা, তাহলে আমি পার্সন দিয়ে শুরু করব, যে পার্সনের চেঞ্জ কিভাবে হয়। দেখো, থার্ড পার্সন, তাহলে ওই থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না, থার্ড পার্সনই থাকবে, ঠিক আছে? এখন দেখো তোমাদের, আমি আরো বেসিক যদি বলি তাহলে ফার্স্ট পার্সন কোনটি? আই, উই, আমি, আমরা। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, তুমি। এই আমি, আমরা এবং তুমি, তোমরা বাদে যতগুলো আছে সবগুলো হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে? তাহলে ফার্স্ট পার্সন কোনগুলো? ফার্স্ট পার্সন হলো আই, উই, এবং সেকেন্ড পার্সন হলো ইউ, এবং থার্ড পার্সন হচ্ছে এই আই, উই এবং ইউ বাদে যতগুলো আছে সবগুলো হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে? এটি হচ্ছে পুরো বেসিক। যারা একেবারেই তোমরা গ্রামার না মানে করো নাই বা হচ্ছে সমস্যা আছে, তাদের জন্য আমি করে দিলাম তোমাদের সুবিধার জন্য। এবার আসো পরিবর্তনে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমি প্রথম রুলস কি লিখেছি,
এবার আমরা মূলত আসবো টেন্সের পরিবর্তন। আমাদের পার্সনের পরিবর্তন শেষ, এবারে আসবো টেন্সের পরিবর্তনে। টেন্সের পরিবর্তনের প্রথম রুলস দেখো, ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। কেবলমাত্র কিসের পরিবর্তন হয়? পার্সনের। কেবল কিসের পরিবর্তন হবে? পার্সনের। তাহলে প্রথম এক্সাম্পল দেখো, হি সেইস আই অ্যাম ইল, তাই না? তাহলে রিপোর্টিং ভার্ব দেখো, রিপোর্টিং ভার্ব কিসে আছে? দেখো প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে? তাহলে এই রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না, শুধু কিসের পরিবর্তন হবে? পার্সনের। পার্সনটা কি এখানে আছে? আই। এই আই এর পরিবর্তন হবে। তাহলে আমরা ইনডিরেক্ট করার সময় কি দেখছি দেখো, হি সেইস। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, এখানে কমা আছে ডিরেক্ট স্পিচে। এই কমার পরিবর্তন একটা পরিবর্তন হয়, যেটা কিনা আমরা সেন্টেন্সের পরিবর্তনের সময় বুঝতে পারবো বা লক্ষ্য করব। আপাতত বলে রাখছি যে কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্স হইলে দ্যাট বসে, ইনডিরেক্ট করার সময় কি বসে? দ্যাট বসে, ঠিক আছে? তাহলে দেখো, হি সেইস, কমা তুলে দিয়ে আমি কি বসালাম? দ্যাট। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা সেন্টেন্স যখন করব তখন আরো ক্লিয়ার হব। আচ্ছা, তারপরে দেখো এখানে সাবজেক্ট কি আছে? আই। আই কোন পারসন? আই হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে গিয়ে ধরবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। আচ্ছা, এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? হি। তাহলে হিকে ধরে এখানে কি বসলো? হি। আর টেন্সের কোনো পরিবর্তন হবে না। আই এর সাথে বসে এম প্রেজেন্টে, আর হি এর সাথে প্রেজেন্টে বসে ইজ। দ্যাটস ওয়াই এখানে ইজ বসেছে। তাহলে কি হলো? হি সেইজ দ্যাট হি ইজ ইল। এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয়নি। এখানেও আছে আই এম ইল প্রেজেন্ট টেন্স, নিচেও আছে দেখো হি ইজ ইল প্রেজেন্ট টেন্স। আই হোপ তোমরা ক্লিয়ার। আচ্ছা, পরের সেন্টেন্সে আসো, হি হ্যাজ সেইড। আচ্ছা, এখানে দেখো রিপোর্টিং ভার্ব কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। আই হ্যাভ ডান মাই ডিউটি, ইনভার্টেড কমার মধ্যে যেহেতু। তাহলে আমরা দেখো ইনডিরেক্ট করবো এটাকে। তাহলে কি এই টেন্সের কোনো পরিবর্তন হবে? অবভিয়াসলি হবে না। তাহলে দেখো, হি হ্যাজ সেইড, তারপর কমা তুলে দিয়ে দ্যাট, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে এই যে আই, আই কোন পারসন? ফার্স্ট পারসন। দ্যাটস ওয়াই আই কাকে গিয়ে ধরবে? এই সাবজেক্টকে, হিকে, তাই না? তাহলে সাবজেক্টকে ধরে কি হয়ে গেল? হি। আই ধরে কি হয়ে গেল? হি। তারপরে আয়ের সাথে হ্যাভ বসে ভার্ব হিসেবে, কিন্তু হি এর সাথে তো হ্যাভ বসে না, তাই না? তাহলে হি এর সাথে কি বসলো? হ্যাজ। তাহলে কি হলো? হি হ্যাজ ডান হিজ ডিউটি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় কিন্তু লক্ষ্য করার মতো আছে। কি বলতো? এই যে দেখো, আই চেঞ্জ হলো, এখানে আবার আছে মাই, রাইট? মাই। আচ্ছা, মাইটা কোন পারসন বলো তো? আই এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই, তাহলে মাইটা হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে এই ফার্স্ট পারসন কাকে গিয়ে ধরবে? এটাও আবার পুনরায় এই সাবজেক্ট হিকে গিয়ে ধরছে। তাহলে হি এর পজিটিভ ফর্ম কি বলতো? হিজ। তাহলে এখানে কি হলো? হিজ ডিউটি। আই থিঙ্ক ক্লিয়ার। দেন আসো থার্ড এক্সাম্পল, শিপলো উইল সে হি রাইটস এ লেটার। ওকে, সো দেখো এখানে রিপোর্টিং ভার্ব শিপলো উইল সে, রিপোর্টিং ভার্ব কিন্তু ফিউচার টেন্সে আছে, রাইট? তাহলে আমরা দেখো পরিবর্তন করার সময় শিপলো উইল সে দ্যাট, এখানে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি এই সেন্টেন্সেরটা করার সময় আরো ক্লিয়ার হবে। সে দ্যাট, কমা উঠে গিয়ে দ্যাট হলো, এবং দেখো হি, আমি কি বলেছি? দেখো আমি যদি আবার রিকল করি, থার্ড পার্সন নিয়ে থাকবে। থার্ড পার্সনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখো হি আছে, তাই না? হি কি কোন পার্সন? থার্ড পার্সন। তাহলে হি রাইটস এ লেটার, এটার কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি একটু রিক্যাপ করি, সেটি পার্সনের পরিবর্তন নিয়ে বলেছি এবং কমা তুলে দিয়ে দ্যাট বসিয়েছি, যেটি সেন্টেন্স অনুসারে চেঞ্জ হবে, যেটি আমাদের পরে আসবে। এবং রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে কোনো পরিবর্তন হবে না। তাহলে এই স্লাইড আমাদের ক্লিয়ার। এবার আমি আসবো নেক্সট স্লাইডে। ওকে, সো আমরা তো দেখলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে কোনো পরিবর্তন হবে না। যদি পাস্টে থাকে, এটি মূলত তোমাদের সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখান থেকেই মূলত তোমাদের কোশ্চেন হয়ে থাকে। ওইটি আমি তোমাদের দেখালাম, যদি এসে থাকে তাহলে তো অবশ্যই করতে হবে। আচ্ছা, এটি মূলত তোমাদের সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখান থেকেই মূলত তোমাদের কোশ্চেন হয়ে থাকে। সেটি হচ্ছে
রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে নিম্নোক্ত অনুযায়ী টেন্সের পরিবর্তন হয়। আমি এখানে তোমাদের স্লাইড অনুযায়ী দেখাবো যে কোন টেন্স থাকলে কোন টেন্সের পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে প্রথম টেন্স দেখো, রিপোর্টিং ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, আচ্ছা সরি রিপোর্টিং ভার্ব না, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই রিপোর্টেড স্পিচের ডিরেক্ট ন্যারেশনটাকে কিভাবে আমরা ইনডিরেক্ট করব। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্ট টেন্সে থাকলে তাহলে আমরা এটা কিসের পরিবর্তন, রিপোর্টেড স্পিচের পরিবর্তন। এই বক্সটা মূলত রিপোর্টেড স্পিচের পরিবর্তন। দেখো, রিপোর্টেড স্পিচে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট হবে সিম্পল পাস্ট টেন্স, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট কন্টিনিউয়াস, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? আমি যদি এক্সাম্পল হিসেবে দেখি, দেখো হি সেইড, এই যে দেখো এখানে রিপোর্টিং ভার্বটা কিসে, পাস্টে, হি সেইড, শি সেইড, সবগুলোই কিন্তু পাস্টে রিপোর্টিং ভার্ব। সেই জন্যই মূলত এই ইনভার্টেড কমার এই রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে তাহলে আমরা কি করব, সিম্পল পাস্ট টেন্স। তাহলে এখানে আই রাইট এ লেটার, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সিম্পল পাস্ট টেন্সে কি, দেখো দেখো হি রোট এ লেটার, এটা কি হয়ে গেল বলো তো, সিম্পল পাস্ট টেন্স। কি হয়ে গেল, সিম্পল পাস্ট টেন্স। এবারে দেখো প্রেজেন্ট যদি কন্টিনিউয়াস থাকে তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে দেখো হি সেড আই এম রিডিং কি প্রেজেন্ট কন্টিনিউয়াস না, তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং, তাহলে এটা কি হয়ে গেল বলো তো, পাস্ট কন্টিনিউয়াস। আমি পার্সনের পরিবর্তনটা বলছি না, কারণ আমি ইতিমধ্যেই আগের স্লাইডে বলে এসেছি অনেক ক্লিয়ার ভাবে। আচ্ছা, তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ডান মাই ডিউটি, এখানেও কিন্তু দেখো পারফেক্ট টেন্স আছে, রাইট? শি হ্যাড ডান হার ডিউটি, তাহলে এটা কি, পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে এই স্লাইড ক্লিয়ার। আমরা পরের চেঞ্জ দেখব। দেখো রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্সে হলে আরো কি কি পরিবর্তন হয়। দেখো রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচ এই অনুযায়ী পরিবর্তন হবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখান থেকে কি একটা বিষয় তোমরা লক্ষ্য করেছো যে প্রেজেন্টের যে চারটা মানে ভাগ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটাই রিপোর্টেড স্পিচ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কিসে হবে বলো তো, শুধু পাস্ট হবে। প্রেজেন্ট ইনডিফিনিটের জায়গায় পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্টের জায়গায় পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জায়গায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই চারটা টেন্স আমাদের ক্লিয়ার। আচ্ছা পরেরটাতে আসি, দেখো আর দেখো এগুলোর সবগুলা রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্টে। পরেরটাতে আসো, দেখো সিম্পল পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট। এখন থেকে কিন্তু ভালো মতো লক্ষ্য করতে হবে, পাস্ট টেন্স থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স। যেমন দেখো হি সেইড আই রোট এ লেটার, রাইট? আচ্ছা তাহলে কি হইলো, এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য আমাদের এখানে পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট টেন্স। হি সেইড দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, সো নেক্সট ওয়ান ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো পাস্ট কন্টিনিউয়াস থাকলে ইনডিরেক্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আই ওয়াজ রিডিং, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হলো, শি হ্যাড বিন রিডিং, এই যে পার্সনের পরিবর্তন হয়ে এখানে শি হয়েছে। ক্লিয়ার? আচ্ছা আমি নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডটা দেখো, সেম রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের কিভাবে পরিবর্তন হবে। আচ্ছা আমি অলরেডি 6টা ওইদিকে বলেছি, এখানে 3টা আছে। দেখো পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা পাস্ট পারফেক্ট টেন্স থাকলে তুমি দেখো নো চেঞ্জ, এটা অনেক গুরুত্বপূর্ণ। নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে রিপোর্টেড ভার্ব যদি পাস্টে হয়, রিপোর্টেড স্পিচ পরিবর্তন করার সময় যদি পাস্ট পারফেক্ট টেন্স আমরা পাই, নো চেঞ্জ। যেমন দেখো দ্য বয় সেইড আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, দ্য বয় সেইড হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সেম পাস্ট পারফেক্টই আছে। তাহলে দেখো পরেরটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার ক্ষেত্রেও নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এপাশেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখো আমি যদি এক্সাম্পলটা বলি, হি সেইড I had already been reading in this college for 2 years. He said that he had been already been reading in that college for 2 years. Clear? দেখো কোনো পরিবর্তন হয়নি। তারপরে দেখো ফিউচার টেন্স। ফিউচার টেন্স থাকলে তুমি কি করবে, ফিউচার টেন্স থাকলে হবে
ফিউচার ইন দ্য পাস্ট। কি হবে? ফিউচার ইন দ্য পাস্ট। এটি তোমাদের অনেকের কাছে নতুন মনে হতে পারে যে ফিউচার ইন দ্য পাস্ট আবার কি, রাইট? আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে সহজভাবে বলি। এই যে দেখো, ফিউচার টেন্সে কি ইউজ হয়? শ্যাল, উইল, রাইট? তাহলে এই শ্যালটাকে আমরা করে দিব কি? শুড। উইলটাকে করে দিব উড। এই যে শ্যাল থেকে শুড, উইল থেকে উড, মে থেকে মাইট, এটাই মূলত হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট। ক্লিয়ার? এটি হচ্ছে অন্যান্যগুলোর থেকে আরো বেশি সহজ। তাহলে টেন্সের বিষয়টা তোমাদের কাছে একেবারে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমি থার্ড সেগমেন্টে আসব, সেটি হলো সেন্টেন্স। ওকে, সো আমি এতক্ষণ তোমাদের যেগুলো পরিবর্তন করিয়েছি, তুমি দেখবে যে কমা তুলে দিয়ে আমি অলওয়েজ দ্যাট ইউজ করেছি, তাই না? আচ্ছা, তো এখন কখন কমা তুলে দিয়ে দ্যাট, কখন কমা তুলে দিয়ে টু, এই ব্যাপারটা দেখব। আমরা সেন্টেন্সের যখন পরিবর্তন করব তখন এই বিষয়টি উঠে আসে। যেমন দেখো, সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার অর্থগত দিক দিয়ে। তো সেন্টেন্সটি ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ, তাহলে এই সেইড অথবা সেইড টু এর পরিবর্তে কি বসবে বলো তো? টোল্ড। টোল্ড অথবা আমরা সেইডও বসাতে পারি, সেইড। ঠিক আছে? আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা সেইড অথবা সেইড টু এর পরিবর্তে হবে আস্কড। ঠিক আছে? এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, এটার আবার সেগমেন্ট আছে। তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স পড়েছো? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে বা কি বোঝায়? ইম্পারেটিভ সেন্টেন্স মূলত আদেশ, উপদেশ, নিষেধ এগুলো বোঝায়, তাই না? তাহলে যেহেতু অনেক কিছু বোঝাতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে সেই অনুযায়ী অর্থ অনুযায়ী চেঞ্জ হবে। এবার দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে সেইড অথবা সেইড টু এর পরিবর্তে কি হবে? আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, নিষেধ বোঝালে ফরবেড। ঠিক আছে? তাহলে আমি এটা দেখলাম সেইড অথবা সেইড টু এর পরিবর্তে। কমার পরিবর্তে কি বসবে? এবার আসবো আমরা মেইন জায়গায়। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার পরিবর্তে বসবে দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে বসবে, যদি অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয় তাহলে বসবে ইফ। এবং ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয় তাহলে ওই ডাব্লিউএস ওয়ার্ডটাই বসবে কমার পরিবর্তে। ক্লিয়ার? এবং কমার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমার পরিবর্তে কি বসবে দেখো? টু অথবা নট টু। নট টু কখন বসবে? নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবং আমি আবার দ্যাট লিখে রেখেছি, দেখো দ্যাট কেন? দ্যাট বসবে লেট আস দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে বসবে দ্যাট কমার পরিবর্তে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আরেকবার রিক্যাপ করি। সেটি হলো সেন্টেন্সের পরিবর্তনের সময় ন্যারেশনের সেইড অথবা সেইড টু এর পরিবর্তে টোল্ড অথবা সেইড। এখানে একটা কথা বলে নেই, টোল্ডের পরে কখনোই টু বসানো যাবে না। টোল্ডের পরে কখনো টু বসবে না। সেইডের পরিবর্তে, সেইডের পরে তোমরা টু বসাতে পারবে, বাট টোল্ডের পরে কখনো টু বসবে না। এটা কিন্তু অনেক স্টুডেন্টরা ভুল করে, এটার জন্য মার্কস কাটা যায়। ঠিক আছে? আমরা টোল্ডের পরে কখনো টু বসাবো না। ওকে, সো অ্যাসার্টিভ সেন্টেন্সে বসবে টোল্ড অথবা সেইড অথবা সেইড টু, এন্ড কমার পরিবর্তে বসবে দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা মূলত এসে থাকে এক্সামে, প্যাসেজ নারেশন অনেক বেশি থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড অথবা সেইড টু এর পরিবর্তে কি বসবে বলো তো? আস্কড। এবং কমার পরিবর্তে অক্সিলারি ভার্ব হলে, ভার্ব দিয়ে শুরু হলে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে বসবে ইফ, এবং ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হইলে বসবে ডাব্লিউএস ওয়ার্ডটাই। আচ্ছা, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বোঝালে সেইড অথবা সেইড টু এর পরিবর্তে বসবে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, নিষেধ বোঝালে ফরবিড। এবং কমার তুলে দিয়ে বসবে টু অথবা নেগেটিভ হলে নট টু, এবং লেট আস দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হলে দ্যাট। আই থিঙ্ক এখানে আমাদের ক্লিয়ার। ওকে, সো এখানে আমরা 3টি সেন্টেন্স দেখলাম। এখানে দেখো পরে আরো 2টি সেন্টেন্স। এটি হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। আচ্ছা, অপটাটিভ সেন্টেন্স কাকে বলে বলো তো? এক্সাম্পল বলো। মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং। আমরা যখন কোনো প্রার্থনা বা কোনো উইশ করা বোঝাই সেটি মূলত অপটাটিভ সেন্টেন্স। তাহলে অপটাটিভ সেন্টেন্সের সেইড অথবা সেইড টু এর পরিবর্তে কি বসবে বলো তো? উইশড অথবা প্রেইড, উইশড অথবা প্রেইড। এবং কমার পরিবর্তে কি বসবে? দ্যাট। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সেইড অথবা সেইড টু এর পরিবর্তে কি বসবে বলো তো? যদি আনন্দ বোঝায়, কি আনন্দ, আনন্দ
মানে কি বলতো জয়, তাহলে এক্সক্লেমড উইথ জয়। যদি দুঃখ অথবা কষ্ট বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো অথবা গ্রিফ। যদি বিস্মিত অথবা অবাক হওয়া বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এবং কমার পরিবর্তে বসবে দ্যাট। তাহলে আমরা একটা জিনিস কিন্তু রিক্যাপ করতে পারি, সেটি হচ্ছে সেন্টেন্সের ক্ষেত্রে অপটাটিভ, এক্সক্লেমেটরি এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার পরিবর্তে দ্যাট বসে। মানে আমাদের 3টি সেন্টেন্সে কমার পরিবর্তে দ্যাট বসে, এবং ইম্পারেটিভে বসে টু, নট অথবা দ্যাটও বসতে পারে শুধু একটি ক্ষেত্রে লেটাস, এবং ইন্টারগেটিভের ক্ষেত্রে কমার পরিবর্তে যদি অক্সিলারি দিয়ে শুরু হয় ইফ, এবং যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় ডব্লিউএস ওয়ার্ড। আমি এমনভাবে বলছি যাতে তোমার এই ক্লাস থেকেই এই পড়াটা সম্পূর্ণ কাভার হয়ে যায়, সেজন্যই বারবার রিপিট করছি। তাহলে আই থিঙ্ক এই সেন্টেন্সের যে পরিবর্তন এটিও আমাদের ক্লিয়ার। এবারে আসব, আমরা কয়টি সেগমেন্ট দেখলাম? প্রথমে দেখেছি পার্সন, তারপরে দেখেছি টেন্স, তারপরে সবার পরে দেখলাম সেন্টেন্স। এটি হলেই মূলত ন্যারেশন কাভার, মানে সেন্টেন্স ন্যারেশন। আর প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কিছু স্পেসিফিক রুলস আছে যেগুলো তোমরা প্র্যাকটিস করতে করতেই মানে কাভার হয়ে যায় বা আয়ত্ত হয়ে যায়। তো আমি কিছু বেসিক জিনিস লিখে রেখেছি যেগুলো প্যাসেজ ন্যারেশনে এসে থাকে। তার আগে আমরা যে সেন্টেন্স ন্যারেশন পরিবর্তন করলাম তার কিছু এক্সাম্পল দেখে নিব। চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট এক্সাম্পল, দ্য টিচার সেড টু মি ইউ আর রং। আচ্ছা, এইটা দেখো তো, সরি, এইটা কোন সেন্টেন্স বলো তো? অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি কি বললাম? টোল্ড বসাবে অথবা সেড টুই রাখতে পারো। তাহলে এখানে সেড টুই রাখলো, এই যে সেড টু এর পরিবর্তে সেড টুই রেখেছে, এবং এই যে দেখো কমা, কমা তুলে দিয়ে দ্যাট বসিয়েছে, তাই না? এই যে দেখো ইউ কোন পার্সন? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, রাইট? সেকেন্ড পার্সন কাকে ধরবে? এই যে অবজেক্টকে। এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি? মি। তাহলে মিকে ধরে, এটি যেহেতু সাবজেক্টের স্থানে বসেছে তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে এই যে ইউ এর পরিবর্তে এখানে কি বসলো? আই। এবং দেখো, এখন দেখো টেন্সের পরিবর্তনের সময় কি বলেছিলাম যে এই রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ইনডিরেক্ট করার সময় পাস্ট টেন্স হবে। তাহলে এখানে যেহেতু ইউ আর রং মানে প্রেজেন্টে, তাহলে এখানে দিলাম আই ওয়াজ রং মানে পাস্ট ইনডিফিনিটে করলাম। ক্লিয়ার? দেখো একটি সেন্টেন্সে আমরা এতক্ষণ যা শিখে এসেছি সবগুলো আছে। সেটি হচ্ছে প্রথমে পার্সনের পরিবর্তন দেখলাম যে সেকেন্ড পার্সন ধরবে অবজেক্টকে, অবজেক্ট কি এখানে? মি। মিকে ধরে কি হয়ে গেল? আই, কারণ এখানে সাবজেক্টিভ ফর্ম। তারপর আমরা কি দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড টু এর পরিবর্তে সেইড টু বসে অথবা টোল। আচ্ছা, এখানে সেইড টু বসালাম, কমা তুলে দিয়ে দ্যাট বসালাম, এবং টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট পরে পাস্ট ইনডিফিনিট করলাম। ক্লিয়ার? আচ্ছা, তারপরের এক্সাম্পল দেখো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হি সেড টু মি আর ইউ রিডিং মাই বুক। ওকে, সো দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমি তোমাদেরকে কি বললাম? সেড টুর পরিবর্তে বসবে আস্কড। কি বসবে? আস্কড। তাহলে আমি কি বসালাম? আস্কড। হি আস্কড মি। এই যে দেখো এই আরটা কি বলতো? এটি একটি অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। দ্যাটস ওয়াই এখানে কমার পরিবর্তে বসেছে ইফ। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কোনটা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অথবা ডু, ডিড, ডাজ, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, তো এগুলোর পরিবর্তে এখানে কি বসলো বলো তো? ইফ। তারপরে এখানে দেখো সাবজেক্ট, এখানে কি আছে? ইউ। ইউ গিয়ে কাকে ধরবে? অবজেক্ট। এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি এখানে? মি। মি এর সাবজেক্টিভ ফর্ম কি? এই যে এটার মতো আই। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাটস ওয়াই এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো আমি যতগুলো রুলস করিয়ে আসলাম সবগুলো রিফ্লেকশন কিন্তু এই এক্সাম্পল গুলোতে তোমরা পাচ্ছ, তাই না? আচ্ছা, দেখো হি আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং হিজ বুক। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, রাইট? আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু, ঠিক আছে? দেখো হি সেড টু হিজ ফাদার। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই সেড টু এর পরিবর্তে কি বসবে? এই যে দেখো আস্কড। তাহলে হি আস্কড হিজ ফাদার। যেহেতু এখানে ডব্লিউএস ওয়ার্ড, আমরা এখানে কমার পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ডই রাখবো। তাহলে হোয়াট লিখলাম, এবং দেখো ইউ আছে, ইউ সেকেন্ড পার্সন, কাকে গিয়ে ধরবে? অবজেক্টকে। এখানে অবজেক্ট কি? হিজ
ফাদার, হিজ ফাদার কি পুরুষ, তাহলে তার সাবজেক্টিভ ফর্ম কি হবে হি, তাহলে কি হলো হোয়াট হি, আর এখানে যত প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে পাস্ট কন্টিনিউয়াস করে দিলাম ওয়াজ ডুইং। আই থিঙ্ক ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইজ হি সাইড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা এটা কোন সেন্টেন্স বলো তো? এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি আবার রিকল করছি, যেহেতু ভার্ব দিয়ে শুরু এবং অনুরোধ করা বোঝাচ্ছে, তাহলে ভার্ব দিয়ে শুরু এবং অনুরোধ করা বোঝালে কোন সেন্টেন্স হয়? ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভের সেন্টেন্সের পরিবর্তন আমরা কি দেখলাম, যে সেড টু এর পরিবর্তে যদি অনুরোধ বোঝায় তাহলে কি হবে? রিকোয়েস্টেড। তাহলে হি রিকোয়েস্টেড মি টু। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সে কমা তুলে দিয়ে কি বসে বলো তো? টু। তারপরে যে প্লিজ দিলাম না, কারণ এটার পরিবর্তে তো রিকোয়েস্টেড ইউজ করেছি, তাহলে টু তারপরে যা আছে তাই, এই টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। এখানে দেখো ভার্বের কোনো পরিবর্তন কিন্তু হলো না। কেন হলো না? টু এর পরে অলওয়েজ ভার্বের কি ফর্ম বসে বলো তো? বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে টু এর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে, তাহলে যে ভার্ব আছে ওটাই তোমাকে রাখতে হবে। সেই জন্য টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। আই থিঙ্ক এই এক্সাম্পলগুলো ক্লিয়ার। আমি পরের এক্সাম্পলে যাব। আচ্ছা, দ্য নেক্সট ওয়ান ইজ হি ডোন্ট রান ইন দ্য সান। আচ্ছা, এইটাতে দেখো এটিও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? এখানেও তোমার ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে দেখো তো, তোমরা পড়ে দেখো। ডোন্ট রান ইন দ্য সান, এটা কি বোঝাচ্ছে? অর্ডার, রিকোয়েস্ট নাকি নিষেধ করা বোঝাচ্ছে? অবভিয়াসলি নিষেধ করা বোঝাচ্ছে। আর আমি তোমাদের আগের স্লাইডে কি করেছে, নিষেধ করা বুঝালে তোমরা সেই টুর পরিবর্তে দিতে হবে ফরবিড, ইনডিরেক্ট করার সময়। তাহলে দেখো টিচার সেড টু মি, এই সেড টুর পরিবর্তে হলো ফরবিড দেন মি, তারপরে টু কমা তুলে, সরি এখানে কমাটা মিস হয়ে গিয়েছে, তো এই কমা তুলে দিয়ে আমি কি বসালাম? টু রান ইন দ্য সান। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি তো আগের স্লাইডে বলেছি যে নেগেটিভ হলে নট টু বসাবে, কিন্তু দেখো নট টু কখন বসাবে? যদি তোমরা এখানে ফরবেট যদি না দিতে, ফরবেট যদি না দিতে ওয়ার্ডটা, তাহলে তুমি এখানে নট টু বসাতে পারবে। কিন্তু ফরবেট দিয়েছো, ফরবেট নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, একটা নিষেধ করা বোঝাচ্ছে। তো ফরবেট যেহেতু নিজেই নেগেটিভ ওয়ার্ড, দ্যাটস ওয়াই এখানে আর নট টু আলাদা করে দিতে হচ্ছে না। ক্লিয়ার? যদি ফরবেট না দিয়ে টোল্ড দিতে, তাহলে এখানে আমরা নট টু বসাতে পারতাম। ঠিক আছে? তাহলে এখানে কি হলো? টিচার ফরবেট মি টু রান ইন দ্য ক্লাস, সরি টু রান ইন দ্য সান। ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইজ I said to him, let us go to picnic. Let us, এটা আমি তোমাদের মুখে বলে দিয়েছি অলরেডি, যে let us দেখো I proposed to him that they should go to picnic. ওকে, let us থাকলে কি হবে বলো তো? let us থাকলে এই said to এর পরিবর্তে হবে proposed, proposed to, then এই কমা তুলে দিয়ে হবে that, কমা তুলে দিয়ে কি হবে বলো তো? that, তারপরে তোমার হচ্ছে সাবজেক্ট কি বলো তো? সাবজেক্ট এখানে আছে দে, দেন গিয়ে একটা শুড হবে, কারণ লেট আস আছে গো টু পিকনিক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের নেক্সট এক্সাম্পল দেখো, যদিও আমি এটি সম্পর্কে আগেই বলে দিয়েছি, সেটি হচ্ছে আই সেড টু হিম লেট আস গো টু পিকনিক। আচ্ছা, এই ধরনের সেন্টেন্সও কিন্তু এসে থাকে, এটি মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা তোমরা সবাই জানো, আবার বলছি যে লেট আস, লেট মি, এগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তো লেট আসের ক্ষেত্রে তোমার ইনডিরেক্ট করার নিয়মটা একটু আলাদা। তোমরা হচ্ছে এখানে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। আই সেড টু হিম, আমি ইম্পারেটিভ এর সময় কি বলেছি? তোমার আদেশ বোঝালে অর্ডার, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট। কিন্তু এখন বলছি যে লেটাস থাকলে তোমরা অবশ্যই লিখবে প্রপোজ টু, সেইডের পরিবর্তে লিখবে প্রপোজ টু, এবং কমা তুলে দিয়ে বসবে দ্যাট, কমা তুলে দিয়ে কি বসবে? দ্যাট। এবং দেখো এই আস, আস তোমার ফার্স্ট পারসন, তাহলে কাকে ধরলো? আই ধরে এখানে উই হবে, সরি এখানে টাইপের মিস্টেক, উই। তাহলে কি হইলো? আই প্রপোজ টু হিম দ্যাট উই শুড, লেটাস থাকলে অবশ্যই সাবজেক্টের পরে একটা শুড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? শুড। তাহলে উই শুড গো টু পিকনিক। তাহলে কিন্তু এটা একটা আলাদা রুলস বলা যায়। লেটাস থাকলে কি হবে? ফার্স্ট অফ অল সেড টু এর পরিবর্তে প্রপোজ টু হবে, কমা তুলে দিয়ে দ্যাট হবে, এবং এই যে সাবজেক্ট তো বসাবে, এবং সাবজেক্টে পড়বে একটা শুড হবে। তিনটা পরিবর্তন। আচ্ছা, তারপরে আমরা দেখব পরের সেন্টেন্স। দেখো
যেটা কিনা অপটাটিভ সেন্টেন্স। মাদার সেড টু মি মে ইউ লিভ লং। আচ্ছা দেখো মাদার এখানে মে ইউ লিভ লং এখানে হচ্ছে উইশও দিতে পারো, প্রেও দিতে পারো। প্রে দেওয়াটা বেটার এবং যেটা ডিরেক্ট উইশ করা বোঝায় যেমন গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন, এগুলো হলে তোমরা দিবে উইশড। আচ্ছা এখানে উইশড ব্যবহার করেছে, নো প্রবলেম। মাদার ইউ উইশড মি কমা তুলে দিয়ে দ্যাট, এই যে সেড টু এর পরিবর্তে উইশড অথবা প্রেড কমা তুলে দিয়ে দ্যাট। এবং দেখো ইউ কাকে গিয়ে ধরবে বলো তো, মানে কার জন্য দোয়া করছে ইউ, এই যে মি অবজেক্টকে গিয়ে ধরবে। এটা যেহেতু সাবজেক্টের স্থানে সেই জন্য মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই। এবং মে আমি তোমাদেরকে কি বলেছি যে উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড, মে থাকলে মাইট, তাহলে এখানে মে আছে তাহলে কি হবে মাইট লিভ লং, সরি। আচ্ছা তারপরেরটা দেখো I said to her, what a nice girl you are. ওকে সো এখানে দেখো এক্সক্লেমেশন মার্ক আছে তাই না, এখানে একটা ইনভার্টেড কমা বসে নেই। আচ্ছা একটা এক্সক্লেমেশন মার্ক আছে, তার মানে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, রাইট? এক্সক্লেমেটরি সেন্টেন্সের সময় তোমাদেরকে আমি কি বলেছিলাম যে যদি সাইড টু এর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার এগুলো বসে থাকে, রাইট? আচ্ছা তাহলে এখানে দেখো হোয়াট এ নাইস গার্ল ইউ আর, এখানে একটা বিস্ময় প্রকাশ করছে যে কত সুন্দর একটা মেয়ে তুমি, একটা বিস্ময়। তাহলে এখানে আই এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এটা কিসের পরিবর্তে এই সেড টু এর পরিবর্তে। তারপরে কমা তুলে দিয়ে কি বসালাম দ্যাট, তারপরে এই যে হোয়াটটা থাকবে না, এটা উঠে যাবে। তারপরে দেখো এই সাবজেক্টটা আমরা বসাবো, ইউ আছে, ইউ কাকে গিয়ে ধরবে বলো তো, এই অবজেক্টকে গিয়ে। কি আছে হার, হারের সাবজেক্টিভ ফর্ম কি বলো তো শি। তারপরে এটা যেহেতু প্রেজেন্টে আছে এটা হবে পাস্টে, শি ওয়াজ এ নাইস গার্ল, রাইট? আই থিঙ্ক তোমাদের সেন্টেন্স, টেন্স এবং পার্সনের ন্যারেশনের পরিবর্তনটা ক্লিয়ার। আচ্ছা এবার আমরা প্যাসেজ ন্যারেশনে যাব। তার আগে প্যাসেজ ন্যারেশনে যাওয়ার আগে কিছু বেসিক জিনিস যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, আই মিন মুখস্থ করতে হবে, সেগুলো দেখো। মানে ডিরেক্টে কি থাকলে ইনডিরেক্টে তুমি কি বসাবে। যেমন দেখো কাম থাকলে গো, নাও থাকলে দেট, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, এগো থাকলে বিফোর, দাস থাকলে সো, হাইদার থাইদার, টুডে দ্যাট ডে। ওকে সো টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, এস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, টু নাইট থাকলে দ্যাট নাইট, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক, হেয়ার থাকলে দেয়ার। আচ্ছা এস্টারডে আর টুমরোটা নিয়ে অনেকের কনফিউজড হয়ে যাও যে কোনটা কখন হবে। এসব আসলে মুখস্থর থেকে আরেকটু যদি বুঝে করতে পারো তাহলে অনেকদিন বেশি মনে থাকবে। দেখো এস্টারডে মানে কি বলতো, বাংলা অর্থ কি গতকাল, রাইট? তো গতকাল মানে কি পূর্বে যেটা ঘটেছে, তাই না? তাহলে দেখো দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস মানে কি পূর্বে। আর দেখো নেক্সট মানে পরে, তাহলে টুমরো যেহেতু টুমরো মানে যেহেতু আগামীকাল, তাহলে অবশ্যই দ্য নেক্সট ডে হবে যেহেতু পরে বোঝাচ্ছে। এবং এস্টারডে মানে গতকাল, তার মানে কি পূর্বে যেটি ঘটেছে সেটি হবে দ্য প্রিভিয়াস ডে। ওকে সো এগুলো তোমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো প্যাসেজ ন্যারেশনে কিছু স্পেসিফিক ওয়ার্ডস অথবা ফ্রেজেস থাকে যেগুলো প্রতিনিয়তই এসে থাকে। তো আমি ওইরকম কিছু ওয়ার্ডস অথবা ফ্রেজেস লিখে রেখেছি যে ডিরেক্টে যেটা থাকলে ইনডিরেক্টে তুমি কি বসাবে, ঠিক আছে? প্রথমটা দেখো স্যার অথবা ম্যাডাম, স্যার অথবা ম্যাডাম যদি ডিরেক্টে থাকে তাহলে ইনডিরেক্টে দেখো কি বসাবে রেসপেক্টফুলি অথবা অ্যাড্রেসিং অ্যাজ স্যার, অথবা এখানে থাকতে পারে ডিয়ার ব্রাদার, ডিয়ার সিস্টার, ডিয়ার ফ্রেন্ড, তাহলে তুমি দিবা অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার অথবা সিস্টার, মানে অ্যাড্রেসিং অ্যাজ তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? আর যদি স্যার ম্যাডাম থাকে রেসপেক্টফুলিও ব্যবহার করতে পারো, অ্যাড্রেসিং অ্যাজ স্যারও ব্যবহার করতে পারো। আচ্ছা তারপরেরটা দেখো ইয়েস, ইয়েস কি বলতো হ্যাঁ সূচক, তাহলে ইয়েস এর ক্ষেত্রে ইনডিরেক্টে গিয়ে বসবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর কমা তুলে দিয়ে দ্যাট, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। ওকে এক্সাম্পল দেখো ইয়েস স্যার শি রিপ্লাইড আই হ্যাভ ডান মাই ডিউটি, তাহলে কি হবে শি রেসপেক্টফুলি, যেহেতু এখানে স্যার আছে, দেখো স্যার আছে দ্যাটস রেসপেক্টফুলি ইউজ করেছে, শি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এই ইয়েস এর জন্য
ইউজ করেছে। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, এখানে আই হ্যাভ ডান মাই ডিউটি, প্রেজেন্ট পারফেক্ট আছে, এখানে সেই জন্য পাস্ট পারফেক্ট করেছে, টেন্সের পরিবর্তন হয়েছে। দেখো শি হ্যাড ডান হার ডিউটি। আই থিঙ্ক ক্লিয়ার। পরেরটা দেখো নো। নো থাকলে কি হবে, এটা না সূচক, সেজন্য হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। তাহলে দেখো নো আই এম নট ইল রিপ্লাইড দ্য বয়, তাহলে কি হবে, দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ সরি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট হি ওয়াজ নট ইল, প্রেজেন্ট ছিল পাস্ট করেছে, হি ওয়াজ নট ইল। ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইজ, এটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে হচ্ছে গুড লেখাটা উঠে নাই, আচ্ছা আমি লিখে দিলাম গুড মর্নিং, গুড ইভিনিং অর গুড নাইট। এই ধরনের যদি সেন্টেন্স থাকে বা ফ্রেজেস থাকে তোমার হচ্ছে কিসে, ডিরেক্টে। ইনডিরেক্টে কি করবে বলো, এখানে একটা রুলস আছে, সাবজেক্ট তারপরে হচ্ছে উইশ অথবা উইশড, মানে মেইনলি উইশড বসাবে কারণ পাস্টের তো পরিবর্তন করছো, তারপরে অবজেক্ট, তারপরে গুড মর্নিং বা যে উইশটা থাকে সেটাই, গুড মর্নিং, গুড ইভিনিং অথবা গুড নাইট। যেমন দেখো আই সেড টু হিম গুড মর্নিং, তাহলে এখানে আমি সাবজেক্ট বসালাম, তারপরে এটা উইশড বসালাম, তারপরে এখানে কি অবজেক্ট কি কি বলতো, হিম বসালাম, আই উইশড হিম, তারপরে কি যেই উইশটা থাকবে ওটা তুমি বসাই দিও, আই উইশড হিম গুড মর্নিং। এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে ন্যারেশনে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পর্টেন্ট বেশি, ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে যে উইশটাও এসে থাকে প্রতিনিয়ত। ওকে, আচ্ছা এবারে তো আমরা এতক্ষণ আমরা হচ্ছে ন্যারেশনের বেসিক কিছু রুলস এবং এক্সাম্পল সহ ব্যাখ্যা করে এসেছি। এখন তোমাদের প্যাসেজ ন্যারেশন দেখার পালা। প্যাসেজ ন্যারেশনই মূলত তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো আমি এখানে দুটো বোর্ড সলভ করব। তোমাদেরকে আমি চাক্ষুষ প্রমাণ দিচ্ছি যে যেগুলো করে আসলাম এখান থেকে আসলেই তোমরা করতে পারছো কিনা। ঠিক আছে, দেখো প্রথমটা, হ্যাভ ইউ কিল দ্য র্যাটস। আচ্ছা, প্যাসেজ ন্যারেশন করার আগে কিছু কথা বলে নিই, সেটি হচ্ছে প্যাসেজ ন্যারেশন পড়ার সময় অবশ্যই তোমরা খেয়াল করবে যে কে স্পিকার এবং কে লিসেনার, এই দুইটা জিনিস অবভিয়াসলি তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, দেখো হ্যাভ ইউ কিল দ্য র্যাটস সেইড দ্য মেয়র। আচ্ছা, আমরা এখানে মেয়র পেলাম। ইয়েস আই হ্যাভ রিপ্লাইড দ্য পাইপার। ওকে, দেখো এখানে আমরা দুজনকে পেয়ে গিয়েছি, একটা মেয়র, একটা হচ্ছে পাইপার, মানে একজন তোমার হচ্ছে স্পিকার, একজন হচ্ছে লিসেনার, তাই না? তারপরে দেখো হ্যাভ ইউ কিল দ্য র্যাটস, এই যে তোমাদেরকে আমি কি বললাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে কিন্তু ন্যারেশন আসেই আসে। এই যে দেখো এটা কিন্তু রাজশাহী বোর্ড 2025-এ আসে কোশ্চেন, প্রমাণ পেয়ে গিয়েছো। প্রথমটাই তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু, হ্যাভ ইউ কিল দ্য র্যাটস সেইড দ্য মেয়র, ইয়েস আই হ্যাভ। এই যে দেখো একটু আগেই তোমাদেরকে করালাম যে ইয়েস থাকে, তাহলে এই যে দেখো এখানে ইয়েস কিন্তু আছে, ইয়েস আই হ্যাভ রিপ্লাইড দ্য পাইপার। আচ্ছা, গিভ মি দ্য প্রমিসড মানি, এটা কে বললো, আবার কে বলছে, এই পাইপারই বলছে। ওকে, সো পাইপারই বলছে হাউ ফানি ইউ আর সেইড দ্য মেয়র, এটা কে বললো, তোমার হচ্ছে মেয়র বলছে। এখানে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, তার মানে দেখো তোমার টেন্স লাগছে, সেন্টেন্স লাগছে, পার্সন লাগছে, সবগুলোই লাগছে কিন্তু, সেই জন্য এই বেসিক আলোচনাটা তোমাদের জন্য। ওকে, সো দেখো তারপরে টেক অনলি 50, এটিও কিন্তু তোমার হচ্ছে মেয়রই বলছে। ঠিক আছে, তা এই জন্যই তোমাদেরকে আমি বলেছি যে তোমাদেরকে মানে কে কোন কথাটা বলছে এইটা আগে ফাইন্ড আউট করতে হবে, সেই জন্য তোমরা প্যাসেজটাকে ভালো মতো পড়ে নিবে। ঠিক আছে, এটাও কিন্তু তোমার হচ্ছে ওই মেয়রই বলছে। ঠিক আছে, তারপর দেখো আই ওয়াজ সাপোজ টু বি গিভেন 50,000 গিল্ডার্স, ওকে সেইড দ্য পাইপার। আচ্ছা, এটি কিন্তু বলছে তোমার পাইপার। ঠিক আছে, তারপরে দেখো হোয়াট হ্যাভ ইউ ডান, দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল সেইড দ্য মেয়র। আচ্ছা, এটি কিন্তু মেয়র বলছে, তাহলে আমি তোমাদেরকে হয়তো বুঝাতে পেরেছি কে কোনটা বলছে, মেয়র কোনটা বলছে, পাইপার কোনটা বলছে, রাইট? আচ্ছা, এইটাকে আমরা এখন ইনডিরেক্ট করব, তোমাদের একটু অসুবিধা হবে কারণ একটা স্লাইড এটা দেওয়া যায় নাই। প্রথম কোশ্চেনটা ছিল দেখো হ্যাভ ইউ কিল দ্য র্যাটস, এটি হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স সেইড দ্য মেয়র। তাহলে আমরা এটাকে কি করব, দেখো দ্য মেয়র আস্কড, কারণ যেহেতু তোমার কি ছিল, ইন্টারোগেটিভ ছিল, সেই জন্য আমরা সেইড টু এর পরিবর্তে আস্কড ইউজ করলাম। কাকে বললো, দ্য পাইপারকে। আর এখানে দেখো এই যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, দ্যাটস ওয়াই এখানে আমরা কি বসালাম, ইফ, কমা তুলে দিয়ে কি বসালাম, ইফ। তারপরে দেখো আচ্ছা ইউ, ইউ হচ্ছে এখানে কাকে ধরবে, অবজেক্টকে। তাহলে এই মেয়র কাকে বলছিল,
বলো তো? পাইপারকে বলছিল, রাইট? তাহলে তার হচ্ছে তোমার সাবজেক্টিভ ফর্ম কি হবে? হি হবে। সেই জন্য তোমার এখানে কি বসবে বলো তো? হি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি যে দেখো, মেয়র এবং পাইপার দুইজনই কিন্তু পুরুষ, রাইট? ছেলে। তাহলে তোমাদের হচ্ছে হি বসালে তুমি কি মেয়রকে মিন করছো নাকি পাইপারকে? এটা কিন্তু ক্লিয়ার না। দ্যাটস ওয়াই আমরা পাইপারের প্রথম লেটার পি এখানে ইউজ করেছি হি এর পর, বোঝানোর স্বার্থে যে আমরা পাইপারকে মিন করছি। তাহলে কি হইলো? দ্য মেয়র আস্কস দ্য পাইপার ইফ হি, এখানে আছে হ্যাভ কিল্ড, রাইট? তাহলে দেখো এখানে হবে হ্যাড কিল দ্য র্যাটস, রাইট? কারণ যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে টেন্সের পরিবর্তনের সময় আমরা কি দেখেছি? পাস্ট পারফেক্ট। সেই জন্য এখানে টেন্সের পরিবর্তনটা হলো, প্রেজেন্ট ছিল পাস্ট করলাম। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা দেখো প্রশ্নবোধক সেই জন্য আস্কড ইউজ করেছি, হ্যাভ দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হচ্ছে সেই জন্য ইফ দিয়েছি, এবং পার্সনের পরিবর্তন করেছে, যেহেতু ইউ ছিল অবজেক্টকে ধরে তোমার হচ্ছে কি হয়েছে বলতো? সেকেন্ড পার্সন ছিল, অবজেক্টকে ধরে হি হয়েছে, এবং পরে হচ্ছে আমরা টেন্সের পরিবর্তন করলাম। এতটুকু কিসের পরিবর্তন? টেন্সের পরিবর্তন। আই থিঙ্ক এই ফার্স্ট লাইন ক্লিয়ার। সরি। সো দ্য নেক্সট লাইন দেখো কি বলেছে? ইয়েস আই হ্যাভ। ইয়েস তার মানে কি? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রাইট? এটা কে বলেছে? দ্য পাইপার। তাহলে দ্য পাইপার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হবে? দ্যাট। আর এটা কে বলেছে বলতো? পাইপারটাই বলেছে, এই যে পি উল্লেখ করলাম, হি হ্যাড কিল দ্য র্যাটস। আচ্ছা, ওখানে কিন্তু ছিল না যে কিল দ্য র্যাটস, কিন্তু আমি এখানে ইউজ করেছি কেন বলতো? কারণ আই হ্যাভ মানেই পুরোটা বোঝাচ্ছে যে সে হচ্ছে, এই যে এখানে কোশ্চেন করেছে হ্যাভ ইউ কিল দ্য র্যাটস, ইয়েস আই হ্যাভ, মানে বলছে যে ইয়েস আই হ্যাভ কিল দ্য র্যাটস, দ্যাটস ওয়াই এখানে আমরা কিল দ্য র্যাটস ইউজ করেছে। ঠিক আছে? তারপরে পাইপার আরেকটা কথা উল্লেখ করেছে, দেখো হি মানে পাইপার দেন রিকোয়েস্টেড, এখানে দেখো রিকোয়েস্টেড কেন দিচ্ছে? এই যে গিভ মি দ্য প্রমিসড মানি, মানে এটা একটা অনুরোধই বোঝাচ্ছে, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে দেখো হি রিকোয়েস্টেড অথবা টোল্ডও দিতে পারো, কিন্তু দেখো এগুলোর কোনোটারই পরেই কিন্তু টু ব্যবহার হয়নি। এটি কিন্তু অনেকেই ভুল করে থাকো, যে রিকোয়েস্টেড অথবা টোল দিয়ে পরে টু ব্যবহার করো, টু কিন্তু ব্যবহার হবে না। তাহলে হি রিকোয়েস্টেড অথবা টোল্ড কাকে বলছে? মেয়রকে। মেয়র, আর যাতে ইম্পারেটিভ সেন্টেন্স সেজন্য কমা তুলে দিয়ে কি বসবে? দ্যাট। আর আমি কি বলেছি? সরি, দ্যাট না, টু। সরি, ইম্পারেটিভ সেন্টেন্স সেজন্য কমা তুলে দিয়ে কি বসবে? টু। আর কি বলেছিলাম? টু এর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম। তাহলে যা আছে তাই, টু গিভ হিম মানে পাইপার কে বলছে দ্য প্রমিসড মানি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? তারপরেরটা দেখো, হাউ ফানি ইউ আর, এটা কে বলছে? দ্য মেয়র, রাইট? আর এটা দেখো তোমার এক্সক্লেমেশন মার্ক, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা এটা কিভাবে করবো দেখো, দ্য মেয়র এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, কারণ ওইটা হচ্ছে একটা বিস্ময় বোঝাচ্ছে, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, আর কমা তুলে দিয়ে গিয়ে দ্যাট, দ্যাট। তারপরে দেখো ওই যে যেহেতু হচ্ছে হাউ ফানি ইউ আর, ইউ ছিল, তাহলে অবজেক্টকে ধরে হি হলো, এবং ওটা পাইপারকে মিন করছে, দ্যাটস ওয়াই পি ওয়াজ ভেরি ফানি। ঠিক আছে? এবং দেখো এটা বললো, এই এই লাইনটাও কিন্তু দ্য মেয়রের, ঠিক আছে? তাহলে একই লাইন বলছে, রিপিটেশন আসছে। তো এখানে আমি তোমাদের আরেকটা কথা বলে নেই, যে প্যাসেজ ন্যারেশন করার সময় একই বক্তা যদি বারবার বলতে থাকে তাহলে তোমরা কি দিবে? সেইড দ্যাট, এগেইন সেইড দ্যাট, আস্ক দ্যাট, অথবা এগেইন আস্ক দ্যাট, অথবা ফার্দার অ্যাডেড দ্যাট, অথবা এইভাবেই এগেইন ফার্দার, এই ধরনের ওয়ার্ডগুলো তোমাদেরকে ইউজ করতে হবে একই বক্তার কথা যদি তুমি বারবার দাও। এখানে যেমন দেখো তোমার মেয়র কিন্তু দুটা কথা পরপর পরপর বলেছে, যেমন দেখো হাউ ফানি ইউ আর অ্যান্ড টেক অনলি 50, দুইবার বলছে। তাহলে আমরা প্রথমটা করলাম, পরেরটা দেখো এই যে এই অবধি করেছি, রাইট? ফানি। তারপর অ্যান্ড টোল্ড, অথবা তোমরা দিতে পারো অ্যান্ড এগেইন অর্ডার্ড দ্য পাইপার, এখানে একটা এগেইন ইউজ করতে পারো, অ্যান্ড এগেইন টোল্ড অথবা অর্ডার্ড দ্য পাইপার, মানে অর্ডার করছে, আদেশ করা বোঝাচ্ছে না যে 50 টাকা নাও, টেক অনলি 50, তাই না? আচ্ছা, দ্য পাইপার টু, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স কমা তুলে দিয়ে টু টেক অনলি 50। ওকে? সো তারপরেরটা দেখো, ওকে,
I was supposed to be given 50,000 guilders, said the piper. এখানে দেখো এই কথাটা কার? আচ্ছা, এই কথাটা হচ্ছে পাইপারের। আচ্ছা, তারপরেরটা আমরা দেখবো। দেখো, দ্য পাইপার সেইড দ্যাট, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্সই ছিল, দ্যাটস ওয়াই সেইড আর কমা তুলে দে দ্যাট। দ্যাট তারপরে টেন্সের অনুযায়ী এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হলো হি। হি ওয়াজ, মানে এখানে পাইপার, চাইলে তুমি ব্র্যাকেটে পি দিতে পারো। হি ওয়াজ সাপোজ টু বি গিভেন 50,000 গিল্ডার্স। ওকে, সো এতটুকু ক্লিয়ার। তারপরেরটা দেখো। ওকে, সো পরের সেন্টেন্স দেখো, হোয়াট হ্যাভ ইউ ডান? দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল। এই দুইটা সেন্টেন্সে কিন্তু বলেছে দ্য মেয়র। আবার দেখো এখানে কিন্তু চলে এসেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি তোমাদেরকে বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমার ন্যারেশনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো এই দুইটাই বলেছে মেয়র, তাহলে আমরা এটা করে ফেলি। দেখো, প্রথম যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি হলো? মেয়র দেন, অথবা দেন না দিলেও পারো, মেয়র আস্কড দ্য পাইপার অ্যাবাউট, অথবা না দিলেও পারো অ্যাবাউট হোয়াট। এই যে ডব্লিউএস ওয়ার্ড যেহেতু, সেজন্য আবার আমরা ডব্লিউএস ওয়ার্ডই রেখে দিলাম। হোয়াট হি হ্যাড ডান, টেন্স অনুযায়ী পরিবর্তন হলো। এন্ড অ্যাডেড, এই যে আমি তোমাদেরকে যেটা বললাম যে বারবার যদি রিপিটেশন হয় তাহলে অ্যাডেড দ্যাট, এগেইন অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট। ঠিক আছে, এন্ড যেহেতু আবার কথাটা বলছে মেয়র, এন্ড অ্যাডেড দ্যাট, দ্যাট যেহেতু তোমার কি ছিল? অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য ওয়ার্ক হি হ্যাড ডান ওয়াজ ভেরি সিম্পল। এখানে হি কে বলছে বলো তো? পাইপার। তাহলে এখানে তুমি ব্র্যাকেটে পি দিতেই পারো। ঠিক আছে, ক্লিয়ার? আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার। এটা আমরা দেখলাম রাজশাহী বোর্ড 2025। আই থিঙ্ক তোমরা হচ্ছে এখন সলভ করতে পারছো। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। আচ্ছা, এইটা দেখো, এটা দিনাজপুর বোর্ড 2025 থেকে নেওয়া একটা এক্সাম্পল। দেখো আমি পড়ছি। হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট স্যার? হোয়াই ডোন্ট ইউ ইট? আস্কড দ্য নবেল ম্যান। আচ্ছা, এখানে দেখো, আচ্ছা পুরোটা পড়ি। I am doing the right thing. My dress deserves these rich dishes, replied শেখ সাদি। আচ্ছা, এখানে তাহলে আমরা দুজনকে পেয়ে গিয়েছি, একটা দ্য নবেল ম্যান, একটা হচ্ছে শেখ সাদি, তাই না? তাহলে আমরা স্পিকার লিসেনার পেয়ে গিয়েছি। তাহলে এবার দেখো আমরা করতে শুরু করব। হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট স্যার? এই যে আমি তোমাদেরকে বলেছিলাম স্যার থাকতে পারে, ইয়েস থাকতে পারে, নো থাকতে পারে, অলরেডি প্রমাণ পেয়ে গিয়েছো। এখানে কিন্তু স্যার আমরা পেয়েছি। তাহলে দেখো, যেহেতু তোমার, আবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমরা কিন্তু ধাপে ধাপে প্রমাণ পাচ্ছ। আচ্ছা, দ্য নবেল ম্যান আস্কড শেখ সাদি রেসপেক্টফুলি। আস্কড কেন হলো? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। রেসপেক্টফুলি কেন হলো? এটি হচ্ছে তোমার স্যার আছে তাই। এবং হোয়াই, যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড, কমা তুলে দিয়ে হোয়াই বসবে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেন গিয়ে দেখো ইউ আছে, ইউ গিয়ে কাকে ধরবে? অবজেক্ট। এখানে অবজেক্ট কে? শেখ সাদি। কারণ এই যে নবেল ম্যান কাকে জিজ্ঞাসা করছে বলো তো? শেখ সাদিকেই তো জিজ্ঞাসা করছে। তো শেখ সাদির সাবজেক্টিভ ফর্ম কি? হি। হি। আর তোমার টেন্সের পরিবর্তন অনুযায়ী ওখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এখানে হবে পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ পুটিং দ্য ফুড ইন হিজ পকেট। হিজ বলতে কাকে বোঝাচ্ছে বলো তো? শেখ সাদিকে। দ্যাটস ওয়াই এখানে এস ইউজ করেছে ব্র্যাকেটে। আচ্ছা, এই যে দেখো, হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইয়োর পকেট। ইয়োর সেকেন্ড পারসন, অবজেক্টকে ধরবে। আর অলরেডি বললাম নোবেল ম্যান কাকে বলছে? শেখ সাদি। তার মানে শেখ সাদি এখানে তোমার অবজেক্ট। সেই জন্য শেখ সাদির যদি তোমার সাবজেক্টিভ ফর্ম হি হয় তাহলে এটির পজিটিভ ফর্ম কি হবে? হিজ। তাহলে কি হলো? হিজ পকেট এন্ড, তোমরা এখানে দিতে পারো এন্ড, এই যে আবার প্রশ্ন যেহেতু করছে, এন্ড হোয়াই হি, মানে শেখ সাদি ডিড নট ইট। এখানে ছিল ডট ইট, আর এখানে কি হবে? ডিড নট ইট। আচ্ছা, এই সেন্টেন্স আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখো শেখ সাদি কি রিপ্লাই করলো? আই এম ডুইং দ্য রাইট থিং। আচ্ছা, তাহলে দেখো শেখ সাদি রিপ্লাইড দ্যাট, অথবা সেড দ্যাট, অথবা রিপ্লাইড দ্যাট হি, মানে শেখ সাদি ওয়াজ ডুইং, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ডুইং রাইট থিং। এন্ড আবার সে কি বললো দেখো তো? এই যে দেখো ইনভার্টেড কমা কিন্তু শেষ হয় নাই, এই যে ইনভার্টেড কমা এখানে এসে শেষ হয়েছে। তার মানে শেখ সাদির বক্তব্য কিন্তু এখানে এসেই শেষ হবে। তাহলে এই একটা সেন্টেন্স গেল, আবার একটা সেন্টেন্স। তাহলে আমি সেজন্য কি দিলাম? and added that, অথবা and again added that
হিজ শেখ সাদির, ড্রেস ডিজার্ভড তোমার প্রেজেন্ট ছিল পাস্ট করলাম, ডিজার্ভড দিস ছিল ওই যে আমি তোমাদেরকে একটা বক্স দেখিয়েছিলাম যে দিস থাকলে দোস, দিস এখানে করলাম দোস রিস্ট ডিশেস। এতটুকু আই থিঙ্ক ক্লিয়ার। এবারে দেখো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু সেড দ্য নোবেল ম্যান অ্যান্ড আই অ্যাম সরি। দেখো এই মাঝে কিন্তু আছে রিপোর্টিং ভার্ব, এ পাশে একটা সেন্টেন্স, এ পাশে একটা সেন্টেন্স, এই দুটোই কিন্তু এই মাঝের যে নোবেল ম্যান সে কিন্তু বলেছে, ঠিক আছে? দুটো সেন্টেন্সই তার বলা, তোমরা দেখেই বুঝতে পারবা, এবং রিপোর্টিং ভার্ব স্ট্রাকচার দেখেই বুঝতে পারছো। আচ্ছা, এবারে দেখো আমরা পরে লাস্টের টুকু করব। দ্য নোবেল ম্যান সেড দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, হি মানে নোবেল ম্যান বুঝাচ্ছে, কারণ কি দেখো তো, আই সাবজেক্ট, সরি আই ফার্স্ট পারসন এবং সাবজেক্ট। আচ্ছা, আই এখানে কে বলো তো, এই নোবেল ম্যান, এই নোবেল ম্যান, তাহলে নোবেল ম্যানের এন, হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিনস, এই যে ইউ, ইউ কাকে গিয়ে ধরলো, শেখ সাদিকে ধরে কি হয়ে গেল হি, হোয়াট হি মেন্ট, মিন ছিল মিন টু সে, এন্ড এগেইন অ্যাডেড দ্যাট হি ওয়াজ সরি, আই এম সরি ছিল হি ওয়াজ সরি। আই থিঙ্ক তোমাদের ন্যারেশন একটা মানে সম্পূর্ণভাবে সুন্দরভাবে কভার হলো, কারণ তোমরা বোর্ড কোশ্চেন, আমি কিন্তু অন্য জায়গা থেকে নিয়ে আসিনি, একদম ডিরেক্ট বোর্ড কোশ্চেন, সে আবার 2025 সালে বোর্ড কোশ্চেন রেখেছি, যাতে তোমরা বুঝতে পারো যে আসলেই যেগুলো করালাম সেখান থেকেই যদি তোমরা ভালো মতো করো ক্লাসটা, তাহলে সেখান থেকেই কমন পাওয়া সম্ভব এবং ন্যারেশন তোমাদের করা সম্ভব। তো ন্যারেশনের আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমরা নেক্সটে কি ধরনের ক্লাস ক্লাস চাও এবং কোন টপিকের উপর ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো সাজেশন অথবা কমেন্ট অথবা কোন জায়গায় বুঝতে পারোনি এই ধরনের যদি মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের জন্য ওপেন, তোমরা জানাবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।